অবুঝ পাড়ার বাড়ি। লেখিকা হুমায়রা। পর্ব ৯। অহনার জ্বর এসেছে। থার্মোমিটারে মাপলে বোধহয় ১০৩ ঘর ছাড়িয়ে যেত। ওষুধ খেয়ে কিছুই হয়নি। ২ দিন জ্বরে অমনি কাতরাল। মেয়েটার জ্বরে তাপা মুখ দেখে মায়া হল ফরিদার। এই অবস্থায়ও ঘরের সব কাজ নিজ হাতে করছে। কোমর আর পিঠ ব্যথা সহ্য করে সে নিজেও কিছু করতে চেষ্টা করে। এর মাঝে সাদিক আসল হুট করে। গম্ভীর, চিন্তিত মুখ। অহনার অবস্থা দেখে মুখ আরও শুকিয়ে গেল। ফরিদার থেকে জানতে পারল জ্বর ২ দিন হল। তড়িৎ হসপিটালে নিয়ে গেল অহনাকে। অহনাকে বসিয়ে সিরিয়াল দিতে গেল। অহনা চুপচাপ বসে রইল। ওর থেকে একটু দূরে একটা মেয়ে বসে আছে চুপচাপ। দৃষ্টি অহনার দিকে স্থির। অহনার আচমকা দৃষ্টি ওই দিকে যেতেই সে থমকাল। সুন্দর টানা টানা চোখের মেয়েটাকে ও চেনে। এই চেহারা ভুলবার নয়। মৌলি এসেছিল বাড়িতে। মুখে ছিল অবজ্ঞার হাসি। ২ মিনিট ওকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেও গেছিল। সুন্দর দেখতে মেয়েটির সাথে সাদিককে খুব সুন্দর মানাত। কেউ একবার দেখলে আর নজরই ফেরাতে পারত না। অহনার নিজেকে খুব অপরাধী মনে হল। কাচুমাচু হয়ে বসে চোখ সরিয়ে ফেলল। সামনের ওই মেয়েটির দিকে তাকালে নিজেকে এত অপরাধী যে লাগে। সাদিক হাতে পানির বোতল নিয়ে এসে অহনার সামনে দিয়ে বলল, ১ ঘণ্টার পরের সিরিয়াল। এতক্ষণ কি এখানে থাকবে নাকি একটু বাইরে হাঁটবে? অহনা বোতল হাতে নিল চুপচাপ। প্রশ্নের উত্তর আর দিল না। টলটলে চোখে ওর দিকে তাকিয়ে আবার মৌলির দিকে তাকাল। সাদিকের কপাল কুঁচকে গেল। ঘাড় ঘুরিয়ে অহনার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দৃষ্টি আটকে গেল মায়াবী চেহারাটার দিকে। একসময় যার চোখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারত না, আজ সেই চোখের দৃষ্টি থেকে বাঁচতে চোখ সরিয়ে ফেল দ্রুত। মৌলির নজর অহনার দিক থেকে সরে সাদিকের দিকে গেছে। সাদিককে তার দিকে এক পলক তাকাতে দেখে স্মিত হেসে এগিয়ে আসল। সাদিকের ঠিক পাশে দাঁড়িয়ে বলল, সুন্দরী বু পেয়ে কাজিনকে ভুলে গেলে সাদিক ভাই? দেখেও না দেখার ভান করছ যে? সাদিক চোখ সরিয়ে মৃদু গলায় বলল, ভুলিনি। কেমন আছিস? মৌলি এক গাল হেসে বলল, অনেক ভালো। একদম রিল্যাক্সে আছি। ইদানিং নিজেকে খুব হালকা হালকা লাগে। পাখিটাকি হলাম নাকি বুঝতে পারছি না। অহনা ব্যথিত চোখে ২ জনকে দেখে চোখ সরিয়ে নিল। পাশাপাশি দাঁড়ানোয় কি সুন্দর লাগছে। নিজেকে এদের মাঝে পরগাছা মনে হচ্ছে। শরীরে বল থাকলে এক্ষুনি এদের মাঝ থেকে সরে যেত। মৌলির পরের কথা ওর কানে সীসার মতো ঢুকল। তোমার অল্প বয়সী মেয়ে পছন্দ তা তো জানতাম না। আর কি পছন্দ বদলেছে বলো তো? আচ্ছা, ভালো কথা। এখানে কি প্রেগন্যান্সি টেস্ট করাতে এসেছ? এত বড় খবর আমাদের থেকে লুকাচ্ছ তুমি? ভেরি স্যাড। আমাদের প্রথম ভাতিজা ভাতিজি। আর আমাদের থেকেই লুকাচ্ছ? সবাই শুনলে কত কষ্ট পাবে বলো তো? কী সব কথাবার্তা বলছে? নিজেকে গুটিয়ে ফেলল অহনা। এখান থেকে সরার সর্বোচ্চ চেষ্টা চালাতে লাগল। মৌলির কথায় সাদিকের চোয়াল শক্ত হয়ে গেল। কথা ঘুরিয়ে শক্ত গলায় বলল, তুই কি একাই এসেছিস? মৌলি হা হা করে হেসে উঠল। বলল, কি যে বলো? একা আসব না তো কার সাথে আসব? আমার তো আর হাবি নেই। থাকলে দেখা যেত। সাদিকের ধৈর্যের সীমা পেরিয়ে যাওয়ার আগেই চলে যেতে চাইল। অহনার তপ্ত হাত শক্ত হাতে চেপে বলল, চলো অহনা, পরে আসা যাবে। এতক্ষণ এখানে থাকতে হবে না। আমার কাজ আছে একটু। অহনা সাদিকের আশ্রয়ে দাঁড়িয়ে ওর বাহুর আড়ালে নিজেকে গুটিয়ে নিল। মৌলি গালে হাত দিয়ে বিস্মিত হওয়ার ভান করে বলল, আরে বাপরে, প্রেম দেখি উতলে উতলে পড়ছে। চিন্তা করো না সাদিক ভাই, তোমার বুকে আমি খেয়ে ফেলব না। তুমি তোমার কাজ সেরে আসো, ততক্ষণ তোমার বুয়ের সাথে একটু আড্ডা দেই। ছেলে পটানোর টিপস নেই একটু? সাদিক না কিছু বলতে পারছে আর না শিতে পারছে। অহনার হাত টান দিয়ে বলল, অহনা, লেটস গো। অহনা একটু মৌলির সাথে কথা বলতে চায়। মৌলি সাদিকের সাথে খারাপ ব্যবহার করছে। ভুল বুঝছে তাকে। সত্যিটা জানাতে চাচ্ছে তাকে। সাদিকের হাত থেকে নিজের হাত টেনে বলল, আমি একটু থাকি। সাদিক অহনার চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, থাকতে হবে না। সিদ্দিকা আসলো দেখা। সাদিক আর অহনাকে দেখে অবাক হয়ে বলল, সাদিক, তোরা কখন আসলি?
মৌলি তাচ্ছিলের হাসি হেসে ব্যঙ্গ করে বলল, তোমার ভাতিজা বুকে ছাড়া থাকতে পারে না মা। প্রতি সপ্তাহে ছুটতে ছুটতে চলে আসে। সাদিক নিজের রাগ সামলাতে অন্যদিকে তাকিয়ে রইল। সিদ্দিকা চোখ গরম করে মৌলির দিকে তাকাতেই মৌলি হেসে বলল, সরি সরি, আমি এই থাকলাম ভাবির কাছে, তোমরা ফুপু ভাতিজা কথা বলো, আমরা ননদ ভাবি কথা বলি। বলেই অহনা যে চেয়ারে বসেছিল মৌলিও ঠিক সেই চেয়ারে বসে পড়ল। সাদিক 2 পা পিছিয়ে গেল। অহনা সাদিকের বাহু খামছে, কান্না আটকাল। কান্না পাচ্ছে তার। এই অপরাধের বোঝে নিতে সে অপারগ। সাদিক ফুপুকে দেখে একটু নিশ্চিন্ত হয়ে বলল, ফুপু, আমার একটা কাজ আছে, আধ ঘন্টার মতো লাগবে, আপনি একটু অহনাকে দেখেবেন প্লিজ। সিদ্দিকা মাথা নেড়ে সায় জানিয়ে বলল, ঠিক আছে যা, চিন্তা করিস না। সাদিক অহনাকে সিটে বসিয়ে চলে যেতেই গুটিয়ে বসল অহনা। ভয়ে বুক কাঁপছে তার। সিদ্দিকা পাশে বসে টুকটাক কথাবার্তা বলল। খানিক পর মৌলির রিপোর্ট আসায় তাদের ছেড়ে রিপোর্ট আনতে গেল। আশেপাশে তেমন লোকজন নেই। অহনা চারপাশে নজর বুলিয়ে অনেক সাহস সঞ্চয় করে বিমর্ষ স্বরে বলল, মৌলি আপু, উনি আপনাকে খুব ভালোবাসে। আমি তো উড়ে এসে জুড়ে বসেছি। ওনার সাথে এমন ব্যবহার করবেন না প্লিজ। মৌলি মোবাইল রেখে ঠোঁট বেঁকিয়ে হাসল। তারপর পরিহাস করে বলল, বাবা, এত ভালোবাসা তো উড়ে এসে জুড়ে যখন বসেছ তখন আবার উড়ে গেলেই তো পারো। থাকতে কে বলেছে? অহনা চোখ নিচু করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ঘর ছাড়া পাখি আমি, কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গাটাও নেই। কিন্তু বলা হলো না এমনি কি দোষ কম নাকি যে আরও দোষ নেবে। তখন ভাববে সহানুভূতি চাচ্ছে। আসলে তো তা না। ও তো সাধারণ মেয়ে, সাধারণ একটা জীবনই চায়। মৌলি বিদ্রূপ করে বলল, আসলে কি বলো তো, তোমাদের মতো বিলো এভারেজ মেয়েরা টাকা দেখলে আর ঠিক থাকতে পারে না। কামড়ে যখন ধরেছ তখন ধরেই থাকো। এমনিতেও অন্য কারো জিনিসে আমার কোনো আগ্রহ নাই। অহনা ঠোঁট কামড়ে কান্না আটকাল। সবাই এত অপমান করে কেন? তাদের কথার মাঝেই সাদিক আসল। মৌলিকে অহনার কাছে দেখে রেগে গেল। দ্রুত এসে বলল, ফুপু কোথায়? মৌলি ব্যঙ্গ করে বলল, তোমার বুকে আমি খেয়ে ফেলিনি। উল্টে তোমার বউ তোমাদের সংসার ভেঙে আমাকে ঢুকতে অফার করছে। বলছে তুমি নাকি ওকে ভালোবাসো না। ও চলে গেলে আবার আমার কাছে ফিরে আসবে। অফার কি গ্রহণ করব সাদিক ভাই? অহনা আকাশ থেকে পড়ল। ও কি এসব বলেছে নাকি? ওর কথার মানে কি এটা ধরে নিয়েছে? সাদিককে কি বলবে? ও কি বলেছিল? না থাক, ওর কথা বিশ্বাস তো করবে না। বিশ্বাস করার মতো কোনো মানুষ না ও। তার থেকে চুপচাপ এই দায় স্বীকার করে নেওয়াই শ্রেয়। সাদিক দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, নিজেকে এতটাও নিচে নামাস না যাতে তোর নাম শুনলেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। বলেই অহনার হাত ধরে ডক্টরের চেম্বারের সামনে গিয়ে বসল। সিদ্দিকা এসে অল্প কথাবার্তা বলে মৌলিকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার সময় ছলছল চোখের মেয়েটিকে দেখল অহনা। বোধহয় অনেকক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও শেষ পর্যন্ত আর পারেনি। চোখ দিয়ে অজান্তেই পানি পড়ে গেছিল। অহনা ঠোঁট কামড়ে নিজেকে সামনে শুকনো মুখের স্বামীকে দেখল। এসব কি কোনো স্ত্রীর পক্ষে আদৌ সহ্য করা সম্ভব? ডক্টর খুব ডিটেইলসে চেকআপ করল অহনার। রক্ত পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্সরে সব করল। রিপোর্ট দিল বিকালে। বিকালে আর তার আসতে হল না। সাদিকই রিপোর্ট নিয়ে ডক্টরের সাথে কথা বলে মেডিসিন আনল। রিপোর্ট স্বাভাবিক পেয়ে শান্ত হল সাদিক। রাতে আলতোভাবে অহনাকে বুকের সাথে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কখনো কি মেয়েটাকে বলা হবে ও হুট করে কেন ছুটে আসল? কখনো কি বলবে ওর ভাই আর এই পৃথিবীতে নেই? ওর ভাইকে আনতে গিয়ে জেনেছে 1 সপ্তাহ আগে বাবার মতোই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে সে। চিকিৎসা করানোর মতো কেউ ছিলই না। শুনলে কি আফসোস করবে অহনা? যেমন এখন সে করছে। এই ক্যান্সার অহনার শরীরেও বাসা বেঁধেছে নাকি ভেবে কত চিন্তিত ছিল সে। আর আজ রিপোর্ট নরমাল দেখে যতটা শান্তি পেয়েছে, এইরকম শান্তি যে আগে পায়নি সেসব কি বলবে? কিছু না বলাই ভালো। এই দুর্বল মনের মেয়েটি না জেনেই ভালো থাকুক। ভালো থাকুক, ভালো থাকুক। সাদিক নিজেই মাহাদিকে তৈরি করে দিল। গ্রে টি-শার্ট, ব্লু জিন্স প্যান্ট আর সাদা কেডস পরিয়ে ছেলের সাথে টুইনিং করে শপিং এ বের হল।
অহনা ভীষণ ব্যস্ত এখন। পুরোদমে কাজে মনোনিবেশ করেছে। মাহাদিকে সাদিকের সাথে মিশতে দেখে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অনেকটা চিন্তামুক্ত এখন। সাদিকের গাড়ি এই বাড়িতে রাখার জায়গা হয়নি। পাশের বাড়িতে ছোট একটা গ্যারেজ আছে, সেখানেই রেখেছে। সাদিক সেখান থেকে গাড়ি বের করে নিজে ড্রাইভিং সিটে বসে ছেলেকে পাশের সিটে বসাল। মাহাদি আগ্রহভরে গাড়ি দেখতে লাগল। গাড়ি চালু হতেই বিস্ময়ে এটা ওটা প্রশ্ন করতে লাগল। সাদিক সব প্রশ্নের উত্তর দিয়ে বলল, গাড়ি চালাবে? মাহাদি মাথা নেড়ে মন খারাপ করে বলল, আমি পারি না। আমি এখন তো ছোট, বড় হলে চালাব। সাদিক মৃদু হেসে মাহাদিকে কোলে বসিয়ে ওর ছোট ছোট হাত স্টিয়ারিং এ রেখে হাতের উপর হাত রেখে গাড়ি চালাতে লাগল। মাহাদি উচ্ছ্বসিত হল দারুণ। পুরো রাস্তা বাবার কোলে বসে গাড়ি চালিয়ে গেল। এরপর দুইজন খুব ঘোরাফেরা করল আর খুব শপিং করল। সব শেষে আবার বাবার কোলে বসে গাড়ি চালিয়ে ফিরল। ফেরার পথে মাহাদিকে মোটরসাইকেলের দিকে আগ্রহ নিয়ে তাকাতে দেখে সাদিক প্রশ্ন করল, মোটরসাইকেলে উঠবে? মাহাদি সজোরে মাথা নেড়ে বলল, না, আরিফ কাক্কুর আছে, আমি ওই গাড়িতে অনেক উঠেছি। সাদিকের কপাল কুঁচকে গেল। বিরক্তি নিয়ে বলল, আরিফ কাক্কুকে? মাহাদি মাথা ঘুরিয়ে চোখ পিটপিট করে সাদিকের দিকে তাকাল। আরিফ কাক্কুকে চেনে না? আরিফ কাক্কুকে তো সবাই চেনে, আর ওর বাবা চেনে না। মাথা নেড়ে কপাল চাপড়ে বলল, আরিফ কাক্কুকে চেনো না? নিশু আপুর আব্বু। সাদিক বিরক্তিকর শব্দ করে বলল, সম্পর্ক বানানোর জন্য দাদুবাড়ির সম্পর্ক ছাড়া আর কিছু পাওনি? তোমার আম্মু কি নানু, নানি, মামা, মামি এইসব সম্পর্ক শেখায়নি? মাহাদি গাল ফুলিয়ে রইল। সাদিক বুঝে তার গালে টপাটপ চুমু খেয়ে বসল। গাল ফুলালে যে বাচ্চাটাকে এত আদুরে লাগে। গাড়ি পেছন দরজা দিয়ে বাড়ির পেছনের গ্যারেজে রাখতে হবে। তাই মাহাদিকে নামিয়ে সেদিকে গেল সাদিক। গাড়ি থেকে নামতেই মাহাদি তার নিশু আপুকে দেখল। উঠানে রোদে বসে পড়ছে। এক দৌড়ে ছুটে গিয়ে হাত দেখিয়ে বলল, নিশু আপু দেখো। মাহাদির নিশু আপু তার ছোট হাতে স্পাইডারম্যানের ঘড়ি দেখে চমৎকৃত হয়ে বলল, কি সুন্দর ঘড়ি! কে কিনে দিল মাহাদি? আম্মু? মাহাদি মাথা নেড়ে বলল, না, বাবা দিয়েছে। বাবা? অবাক হল সে। পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে। ওর বাবার আসার কথা শুনেছিল কিন্তু মনে ছিল না। মনে পড়তেই বলল, তোমার বাবা কোথায়? আরিফ কাক্কুর ঘরে গাড়ি রাখতে গেছে। বলেই বাড়ির পেছন সাইড দেখাল। তারপর বাবাকে আসতে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওই দেখো বাবা। নিশা অবাক হয়ে দেখল মাহাদির বাবাকে একদম মাহাদির মতোই দেখা যায়। একই নাক, একই মুখ, হাতেও একইভাবে। মুহূর্তেই মুখ গম্ভীর হয়ে গেল। মাহাদির দিকে ঝুঁকে গাল টেনে বলল, তুমি আম্মুর কাছে যাও, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। মাহাদি ঘাড় নেড়ে চলে যেতেই সাদিকের কাছে গেল সে। পেছন থেকে আস্তে করে বলল, এক্সকিউজ মি। সাদিক ঘুরল। হাতে এক গাদা ব্যাগ নিয়ে বিরক্ত মুখে ভ্রু বাঁকিয়ে বলল, ইয়েস, আমি নিশা। এখানে থাকি। সাদিক মাথা নেড়ে বলল, ওকে। নিশা রাগল। কিসের এত অ্যাটিটিউড? চোখ মুখ শক্ত করে বলল, আপনি কি ওদের নিয়ে যাবেন? জানি না। নিশা রাগা শুরু করল। শক্ত গলায় বলল, আপনার জানতে ইচ্ছা হয় না আপনার বউ এতদিন কি করেছে, কিভাবে সারভাইভ করেছে? সাদিক কাঁধ নাচিয়ে বলল, নট ইন্টারেস্টেড। এটা ওর পার্সোনাল ম্যাটার। ব্যাটা বিয়ে করে বাচ্চা পয়দা করার সময় মনে হয় না এটা বুয়ের পার্সোনাল ম্যাটার হতে পারে? যেই বাচ্চার দায়িত্বের কথা বুয়ের দায়িত্বের কথা আসে সেই হয়ে যায় পার্সোনাল ম্যাটার। নিশু ফোসফোস করে শ্বাস ফেলে বলল, যে মানুষ প্রেগন্যান্ট ওয়াইফকে অ্যাবর্শন করার জন্য টাকা দেয় তার থেকে আসলে ভালো কিছু ডিজার্ভ করাই ভুল হয়েছে। আপনাদের মতো মানুষদের সমাজে থাকতে দেওয়াই ভুল। সমাজের কিট, যত্তসব। উল্টাপাল্টা কথায় রেগে গেল সাদিক। রাগী গলায় বলল, এক্সকিউজ মি। নিশা কোমরে হাত রেখে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, এক্সকিউজ ইউ। আমার সময় আর রুচি সাংঘাতিকভাবে নষ্ট হচ্ছে। 3 মাস চলে গেলে দয়া করে এলাকা ছেড়ে চলে যাবেন। এলাকা দূষিত হচ্ছে। বলেই বাড়ির ভেতর গেল। এত সুন্দর দিনটা নষ্ট করে দেওয়ায় সাংঘাতিক চটে গেল সাদিক।
হম্বিতম্বি করে অহনার কাছে গিয়ে বলল, কাদের সাথে থাকো তুমি? যেখানে বাচ্চার কথাই জানতাম না সেখানে আমাকে বলে আমি নাকি অ্যাবর্শনের জন্য তোমাকে টাকা দিয়েছি। সার্কাস হচ্ছে আমার সাথে? অহনা বিস্মিত হয়ে মুখে হাত চেপে ধরল। এই সাংঘাতিক খবর কে দিল তাকে? প্রশ্ন করার সাহসটাও করতে পারল না। মাহাদি এসে বাবাকে তার আর্ট দেখাতে টেনে নিয়ে গেল। অহনা দম ছেড়ে ফ্লোরে বসে পড়ল। সারাক্ষণ অহনা খুব ভয়ে ভয়ে ছিল। না জানি সাদিক কখন ওকে চেপে ধরে। কিন্তু তেমন কিছুই হল না। মাঝরাতের দিকে সাংঘাতিক জ্বর আসলো মাহাদির। উঠে মাথায় পানি ঢালতে হল। শব্দ শুনে সাদিক ঘুম ঘুম চোখে উঠে এসে এই অবস্থা দেখে চিন্তিত হল। ভালোই তো ছিল ছেলেটা, হঠাৎ করে জ্বর আসলো কেন? অহনা ব্যস্ত হয়ে বলল, আপনি একটু ওর পাশে বসুন। আমি মাহাদির জন্য খাবার নিয়ে আসছি। ওষুধ খাওয়াতে হবে। পাশে কাউকে না পেলে কান্না করবে। সাদিক বিচলিত হয়ে বলল, সবসময় কি এমন করে? অহনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অসুস্থ হলে একা থাকতে চায় না। সাদিক ব্যথিত মনে ছেলের কাছে বসল। ছেলের কত কিছুই সে জানে না। কত কিছু থেকে বঞ্চিত হয়েছে। সন্তানের উত্তপ্ত মুখে হাত বুলিয়ে চোখের পানি আড়াল করল। মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়াল। মাহাদি জ্বরের ঘোরে বাবা বাবা বলে ডাকছে। সাদিক ফিসফিস করে বলল, বাবা আছে তো আব্বু? এখানেই আছে। ছেলের অসুস্থতায়ও অহনার ছুটি নেই। বারবার মাহাদির কাছে ছুটে আসছে আর রান্নাঘরে যাচ্ছে। সাদিক দেখছে আর অবাক হচ্ছে। একটা মেয়ে একা হাতে সব সামলাচ্ছে। এতদিন একাই সামলেছে। কিভাবে? সাদিক অহনাকে শান্ত থাকতে বলে নিজেই ছেলের পাশে বসেছিল। তাও মানেনি অহনা। কেক বানানো শেষে কাচুমাচু করে এসে বলল, আমার একটু বাইরে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। সাদিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কোথাও যাচ্ছি না। নিশ্চিন্তে যাও। অহনা নিশ্চিন্ত হল না। সন্তান অসুস্থ হল কোনো মায় বা নিশ্চিন্ত থাকে? সাদিকের অফিসের কাজ আছে। মাহদির পাশ থেকে উঠে নিজের ল্যাপটপ আনতে ঘরে গেল। 1 মিনিটের ব্যাপার ছিল। এর মাঝেই মাহাদি চিৎকার করে কেঁদে উঠল। ল্যাপটপ ফেলে দৌড়ে আসলো সাদিক। মাহাদি এক হাত মাথায় চেপে আরেক হাত সাদিকের দিকে বাড়িয়ে কাঁদছে। বাবা ব্যথা, বাবা ব্যথা। সাদিক ছুটে এসে জড়িয়ে ধরল ছেলেকে। ছেলের ব্যথা নিজের মধ্যে নেওয়ার উপায় থাকলে সেটাই করত সে। ব্যথা ছেলে কাঁদছে আর দম বন্ধ হয়ে আসছে তার। সাদিক মাহাদিকে কোলে বসিয়ে মাথা টিপে দিতে লাগল। কিছুক্ষণ পর শান্ত হল মাহাদি। ওর শরীরের উত্তাপে নিজের শরীর পুড়তে লাগল। ব্যথা কমতেই ঘুমিয়ে গেল মাহাদি। সাদিক ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে কেঁদে ফেল। ছেলে প্রথমবারের মতো বাবা ডেকেছে বলে খুশিতে কাঁদল নাকি জ্বরের যন্ত্রণার ছেলের কষ্ট হচ্ছে বলে কাঁদল বুঝল না। প্রথমবারের মতো বাবা অনুভূতি তাড়া করল ওকে। এত মিষ্টি অনুভূতির থেকে 5 বছর বঞ্চিত ছিল। ছেলেকে শোয়ানোর সাহসটুকুও হল না। যদি জেগে আবার কান্না করে। তাই মাহাদিকে কোলে নিয়েই শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে নিজেও ঘুমিয়ে পড়ল। চলবে।